আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো ওয়েলকাম টু অরবিট একাডেমি। সো আজকে আমাদের মেইনলি যে টপিকটা কভার করা হবে সেটা হচ্ছে অধ্যায় 7 ফিজিক্সের তরঙ্গ ও শব্দ। সো এই চ্যাপ্টারে আমরা কী কী টপিক কভার করবো এগুলো সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে, অ্যান্ড আমরা হচ্ছে তোমাদের বইতে যে সিকোয়েন্সটা আছে ওইটাই মেইনলি ফলো করছি। অ্যান্ড পাশাপাশি একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে এই কোর্স শেষে আমরা যা যা করব বা যা যা শিখবো, এই কোর্সে হচ্ছে আমরা অধ্যায়ের সব টপিক সম্পর্কে জানবো, পাশাপাশি গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যান্ড স্পেশালি হচ্ছে ক ও খ টাইপ অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আইডিয়া নিব। এরপরে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলোও কভার করে দেবো, যাতে তোমার প্রিপারেশন হয় 100-100। অ্যান্ড পাশাপাশি তুমি পাচ্ছ হচ্ছে ফ্রি গাইড বই, বোর্ড স্কুলের সকল এমসিকিউ প্রশ্ন, সকল সিকিউ প্রশ্ন, সলভ ক্লাস, ক আর খ সলভ ক্লাস, প্রবলেম সলভিং একটা প্রাইভেট গ্রুপ থাকবে যেখানে আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিবে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সকল ক্লাসের অ্যাক্সেস, যাতে তুমি তোমার প্রিপারেশনটা ফুল একদম গোছালো ওরিয়েন্টেড ওয়েতে নিতে পারো। অ্যান্ড আমাদের এই কোর্সের এখন মেগা সেল চলতেছে 75% অফ, যেখানে তুমি কোর্সটা পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায়। অ্যান্ড ভিডিওটা তুমি যখনই দেখো অবশ্যই আমাদের যেই ওয়েবসাইটটা আছে orbitacademyonline.com, এটা ভিজিট করে রিসেন্ট যে আমাদের প্রাইসটা চলতেছে অফারটা, সো এটা এভেল করে নিতে পারো। অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে তুমি চাইলে কল করেও এই কোর্সটা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো। সো চলো আমরা স্টার্ট করে দিই। ফার্স্টে আমাদের এখানে সরল স্পন্দন গতি, আমাদের ফার্স্ট যেই টপিকটা সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। আচ্ছা, আমি যদি বলি সরল স্পন্দন গতি কি, সরল স্পন্দন গতি কি, সো ফার্স্টেই সরল স্পন্দন গতি নর্মালি যদি বলি, সরল মানে হচ্ছে একদম সহজ সরল সোজা একটা জিনিস, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। স্পন্দন হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আমাদের হয় একবার বাড়বে আরেকবার কমবে, সাম কাইন্ড অফ। আমি বলছিলাম প্রিভিয়াস একটা ক্লাসে যে আমাদের হার্ট যেরকম একবার পাম্প করে, ঠিক আছে, সিস্টোলিক পাম্প ডায়াস্টোলিক পাম্প করে, একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়, সেম ওয়েতে স্পন্দনের ব্যাপারটার ক্ষেত্রেও সেরকম হবে, একবার বাড়বে একবার কমবে, একবার পজিটিভ দিকে বাড়বে একবার নেগেটিভ দিকে বাড়বে, বা একবার একদিকে যাবে আরেকবার তার বিপরীত দিকে যাবে। এটা হচ্ছে আমাদের স্পন্দনকে মিন করে। আর গতি যেহেতু মুভমেন্ট হচ্ছে, অবশ্যই গতির একটা ব্যাপার স্যাপার আছে, গতি আছে। সো সরল সরল স্পন্দন গতিটা আসলে আমাদের ইন্ডিকেট করতেছে এরকম যে আমাদের এখানে ধরো একটা বস্তু ঝুলাই দেওয়া আছে, উপরে একটা ছাদের সাথে একটা বস্তু ঝুলাই দেওয়া আছে। সো ঝুলাই দেওয়ার পরে এই বস্তুটিকে যদি আমি একদিকে মুভ করাই বা ধাক্কা দেই, এই বস্তুটি কিন্তু এদিকে যাবে। যাওয়ার পরে কি ছেড়ে দিলে কেটে এখানেই ফিক্স থাকবে? অবশ্যই থাকবে না, যেহেতু এদিকে তুমি ধাক্কা দিছো, অবশ্যই এর বিপরীত দিকে একটা বল কাজ করে, প্রত্যয়নী বল, যেটা এই বস্তুটাকে সাম্যাবস্থায় টেনে রাখতে চায়। যার কারণে সাম্যাবস্থা অর্জন করার জন্য এই বস্তুটি এদিকেও মুভ করবে। নর্মালি দেখো একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে এদিকে টেনে ছেড়ে দাও, এটা এইভাবে মুভ করা স্টার্ট করবে। দ্যাট মিনস এটা একটা টাইম পরে সাম্যাবস্থায় চলে আসবে। দ্যাট মিনস এটা হচ্ছে তুমি যে ফোর্সটা দিবা, তুমি যে বলটা দিবা, এটা হচ্ছে বস্তুর সরণের বিপরীত দিকের সমানুপাতিক। এফ ইকুয়াল টু বা এফ ইজ প্রপোর্শনাল টু বা বল ইজ প্রপোর্শনাল টু -x পাওয়া যাবে আমাদের। ক্লিয়ার বিষয়টা? তার মানে যেদিকে আমি বল দিব বা যেদিকে আমি সরণ ঘটাবো, বলটা কাজ করবে তার বিপরীত দিকে। ওকে, সো আমি এটা সম্পর্কে একটু ডিটেলসে যদি বলি, যে আমাদের এই বলটা আমি সমানুপাতিক যে চিহ্নটা সেটাকে তুলে দিই, আমি এখানে লিখতে পারি -kx, এক্স এর ম্যাচের সামনে দিয়ে দিচ্ছি, কে হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এই যে সরল সন্ধিত স্পন্দন গতির সমানুপাতিক ধ্রুবক কে, এফ ইকুয়াল টু হচ্ছে -kx। ওকে, মাইনাস দ্বারা বোঝায় হচ্ছে ডিরেকশন, যেদিকে আমাদের সরণটা হচ্ছে তার বিপরীত দিকে হচ্ছে আমাদের বলটা কাজ করতেছে। আচ্ছা ফাইন, এরপরে পাশাপাশি আমাদের কিছু কথা আছে। এই যে আমি যে সরল সন্ধিত যে সরল দোলকটা আমি নিছি সরল সন্ধিত স্পন্দন গতি মেজার করার জন্য, এই দোলকের অবশ্যই কি আছে, এইখানে একটা এই যে রশিটা আমি নিছি তার অবশ্যই একটা লেন্থ আছে, দৈর্ঘ্য আছে, তাই তো, দৈর্ঘ্য আছে। অ্যান্ড এইখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এই দৈর্ঘ্যের পাশাপাশি এই যে বস্তুটি আছে, এই বস্তুটিকে কিন্তু পৃথিবী আকর্ষণ করতেছে, একটা মহাকর্ষীয় ত্বরণ আছে।
সো এটাকে যদি আমি প্রকাশ করি জি দিয়ে, তাহলে আমি বলতে পারি এটা টাইম পিরিয়ড। মানে কি, একবার এখানে এসে আবার এখানে গিয়ে আবার এখানে আসতে, বা সাম্যাবস্থা থেকে স্টার্ট করে একবার গিয়ে আবার এখানে আসতে যে পরিমাণ টাইম লাগে, পুরো একটা সাইকেল বা পুরো একটা চক্র কমপ্লিট করে আগের অবস্থানে আসতে যে সময়টা লাগে তাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল, বলা হচ্ছে পর্যায়কাল। সো পর্যায়কাল বের করার আমাদের যে ফর্মুলা, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2π√L/g। এল হচ্ছে রশ্মির দৈর্ঘ্য, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন কথা হচ্ছে সরল সন্নিহিত স্পন্দন গতি কিন্তু আমরা স্প্রিং এর ক্ষেত্রেও অনেকটা অবজার্ভ করতে পারি। স্প্রিং, সো স্প্রিং এর ক্ষেত্রে তো আমার কোনো দৈর্ঘ্য নিয়ে কথা বলা নাই, জি এরও কোনো ব্যাপার নাই। স্প্রিং এর ক্ষেত্রে আছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং এর ক্ষেত্রে আছে হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। আমি যদি একটু বলি এখানে যে স্প্রিং এর ক্ষেত্রে কি ঘটে, স্প্রিং এর ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটে আমাদের মনে রাখতে হবে, স্প্রিং এর ক্ষেত্রে আমাদের যেই কনস্ট্যান্টটা আছে কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কয়ার, এটা মনে রাখতে হবে। ওমেগা কি, ওমেগা হচ্ছে আমাদের, এক কথায় বলতে গেলে ওমেগা হচ্ছে আমাদের কম্পাঙ্ককে নির্দেশ করে। কোন কম্পাঙ্ক? কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। ওমেগা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ককে নির্দেশ করে হচ্ছে আমাদের ওমেগার ভ্যালুটা। সো আমি এখান থেকে বলতে পারি ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, বা ওমেগা ইকুয়ালস টু হচ্ছে √/k/m। আচ্ছা, সো মজার একটা বিষয় হচ্ছে, আমি যদি দেখো এই ওমেগার ভ্যালুটা বসাইতে যাই, আমি ওমেগার কিন্তু যেহেতু কৌণিক কম্পাঙ্কের কথা বলা আছে, কৌণিক কম্পাঙ্ক মানে কি, কৌণিক বা আমাদের সার্কুলার বা বৃত্তাকার পথের মধ্যে ঘুরবে এমন একটি বস্তুর পুরো একটা চক্র সম্পন্ন করতে যে সময় লাগে, মানে এক কথায় বলতে গেলে আমি যদি এভাবে বলি যে আমাদের এই যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি বস্তু আছে, পুরা চক্র সম্পন্ন করতে তার সময় লাগছে টি পরিমাণ। তাহলে কৌণিক বেগ বের করো, কৌণিক বেগটা তাহলে কি হবে, আমি যদি এই পথটাকে ধরি আর পরিমাণ ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে পুরা পথের দৈর্ঘ্য কতটুকু হবে, অবশ্যই বৃত্তাকার পথের পরিধির সমান। তাহলে পুরা পথ যেটা আছে এস ইকুয়াল টু হচ্ছে 2πr, তাই তো 2πr। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে এই ব্যাসার্ধটা হচ্ছে 1 মিটার, ব্যাসার্ধটা হচ্ছে 1 মিটার, তাহলে বলতে পারি না আমাদের এখানে ভ্যালুটা হচ্ছে 2πs এর ভ্যালু। এস এর ভ্যালু যদি 2π হয়, 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে এস এর ভ্যালু যদি আমাদের 2π হয়, তাহলে আমাদের টাইম পিরিয়ডটা কি হবে, টাইম পিরিয়ডটা কি হবে, যেহেতু আমি কৌণিক বেগ নিয়ে কাজ করতেছি, টাইম পিরিয়ড বা পর্যায়কালটা আমাদের এরকম হবে দেখতে, যে ফর্মুলা অনুযায়ী আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, যেহেতু এখানে কৌণিক বেগ নিয়ে কাজ করতেছি, সো এসটাকে আমি কনসিডার করতে পারি থিটা হিসাবে, থিটা হিসাবে। সেমভাবে যেহেতু কৌণিক বেগ নিয়ে বা কৌণিক নিয়ে কাজ করতেছি, এখানে আমি কনসিডার করতে পারি হচ্ছে থিটা হিসাবে। সো আমরা জানি এখানে থিটা ইকুয়াল টু হচ্ছে এস ইকুয়াল টু যেমন ভিটি জানি, থিটা ইকুয়াল টু আমি জানি হচ্ছে ওমেগা টি, তাই তো। তাহলে বলতে পারি না আমি এখানে যে থিটার যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে আমাদের 2π, ওমেগার ভ্যালুটা আমি জানি √k/m, সাথে টি আছে, বের করতেছি কি পর্যায়কাল বা টি এর ভ্যালু। তাহলে টি এর ভ্যালুকে আমি এখানে ফিক্স রেখে এই পুরাটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে টি ইজ ইকুয়াল টু বলা যায় হচ্ছে 2π√m/k। এটা হচ্ছে আমাদের টি এর ভ্যালু বা পর্যায়কালের ভ্যালু। সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছি, অ্যান্ড তোমাদের এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এম কি, স্প্রিং এর মধ্যে কোনো বস্তু ঝুলায় দেওয়া আছে, ওইটার ভর হচ্ছে এম, কে হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক, ওকে। সো এই থ্রুতে আমরা এই যে তিনটা ফর্মুলা আছে এগুলা একটু ক্লিয়ার হয়ে নিলাম, সামনে আমাদের এগুলা নিয়ে একটু কাজ আছে ছোটখাটো। সো চলো আমরা সামনের দিকে চলে যাই। আচ্ছা,
সরল স্পন্দন গতি 7.1। একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমে বলা আছে 1 মিটার লম্বা একটি সুতা আছে। 1 মিটার লম্বা একটি সুতা মানে এল হচ্ছে আমার 1 মিটার। সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটি পাথরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এম এর ভ্যালু হচ্ছে 10 গ্রাম। বাট আমি এটা লিখবো কেন? কারণ ইউনিটটা এসআই ইউনিটে নাই। 10 গ্রামকে লেখা যায় হচ্ছে 10 ইন্টু 10⁻³ কেজি। ফাইন। বলছে তার দোলনকাল বের করতে। দোলনকাল মানে কি? দোলনকাল মানে হচ্ছে আমাদের টি এর ভ্যালুটা। সো আমরা এখান থেকে জানি যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2π√L/g। সরল দোলক নিয়ে যেহেতু কথা, একটা বিষয় খেয়াল করো তো, আমি যে এত কষ্ট করে এম এর ভ্যালুটা এখানে লিখলাম, ফর্মুলা থেকে আমার এম এর ভ্যালুর কোনো কাজ আছে? নাই তো। যত বেশি ভরি ঝুলাও, যত কম ভরি ঝুলাও, ডিপেন্ড করবে আমার লেন্থ আর জি এর উপরে, দৈর্ঘ্য আর অভিকর্ষ স্তরণের উপরে। এখানে তো আমার এম নিয়ে কোনো কাজ নাই। সো আমি কি করবো? এখানে ডিরেক্টলি আমাদের ভ্যালুগুলো বসাই দিব। টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2π। পায়ের ভ্যালু আমরা সবাই জানি 3.1416। √L হচ্ছে আমাদের 1 মিটার লিখলাম। জি এর ভ্যালু হচ্ছে 9.8। এত যেহেতু টাইম অবশ্যই সেকেন্ডে আসবে। সো টি এর ভ্যালুটা আমি একটু ক্যালকুলেট করি, কত আসে একটু দেখি। এটা চলে আসে হচ্ছে আমাদের 2 সেকেন্ড। সো আমাদের এই যে সরল দোলক আছে, 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে যদি কোনো কিছুকে ঝুলিয়ে দেওয়া হয়, তার দোলনকাল হবে হচ্ছে আমাদের 2 সেকেন্ড। ওকে, আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, তরঙ্গ নিয়ে কথা বলা আছে। তরঙ্গ জিনিসটা আসলে কি? আমি যদি বলি যে তরঙ্গ হচ্ছে এমন একটা জিনিস, নর্মালি আমরা জানি এমন একটা জিনিস যেটা হচ্ছে আঁকা বাঁকা হয়ে চলে, এরকম আমরা মনে করি নর্মালি দেখতে, যেটা হচ্ছে একটা ওয়েভ টাইপ জিনিস। সবসময় আঁকা বাঁকা হয়ে চলে এটাই মিন করে? যেরকম ভাবে চলতেছে এটাই হচ্ছে আমার তরঙ্গ। আদৌ কি এটা মিন করে তরঙ্গ? তো চলো শিখে নিই তরঙ্গের আসলে বেসিক ডেফিনেশনটা কি। তরঙ্গ হচ্ছে এমন একটা জিনিস যা হচ্ছে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে চলার সময় মাধ্যম দিয়ে চলবে, মাধ্যমের মধ্যে চলার সময় শক্তির সঞ্চালন করে। কার সঞ্চালন করে? শক্তির সঞ্চালন করে। শক্তির সঞ্চালন করে, কিন্তু 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 মাধ্যমের কণাগুলাকে স্থানান্তরিত করে না। সো এই ধরনের যেই বিষয়টা আছে তাকে বলা হচ্ছে তরঙ্গ। সো তরঙ্গ কি দেখা যায়? তরঙ্গটা ফিল করার একটা বিষয়, এটা কোনো ভিজুয়াল বস্তু না। সো যেই জিনিসটা হচ্ছে কোনো মাধ্যম দিয়ে চলার সময় শক্তির সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের তরঙ্গ। সো আশা করি বুঝতে পারছি। তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে। সো বৈশিষ্ট্য আমি দেখতেই পারতেছি, তরঙ্গ একটা মাধ্যমের মধ্যে দিয়ে চলে, নর্মালি শক্তির সঞ্চালন করে, ঠিক আছে, মাধ্যমের কণাগুলোকে সঞ্চারিত করে না। সো এগুলাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে। আরো কিছু কথা বলা আছে। আমি যদি স্পেসিফিক্যালি বলি যে তরঙ্গের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তরঙ্গ কিন্তু আমাদের প্রতিফলিত হইতে পারে, তরঙ্গ কিন্তু উপরিপাতন হইতে পারে। তো চলো এগুলো নিয়ে আমি একটু সামনে আলোচনা করি। তরঙ্গের বৈশিষ্ট্য নামে একটা কথা বলা আছে। সো ফার্স্ট যে বৈশিষ্ট্যটা আমি যদি তোমাদেরকে বলি, মেনশন করে দিই, সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আছে। এই যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম লাগে, অবশ্যই একটা মিডিয়াম লাগবে, একটা মাধ্যম প্রয়োজন, তাই তো? তরঙ্গ যেহেতু কণাগুলাকে সঞ্চালন করবে বা সঞ্চারিত করবে, কণাগুলাকে যেহেতু স্থানান্তরিত করবে না, শক্তিকে সঞ্চারিত করবে, সো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা মাধ্যম, একটা মিডিয়ামের দরকার আছে। তারপরে হচ্ছে
সেম ভাবে যে কণাগুলোকে স্থানান্তরিত করে না, কণাগুলোকে স্থানান্তরিত করে না, শক্তিকে স্থানান্তরিত করে। থার্ড যে পয়েন্টটা আছে, এটা বলা আছে যে আমাদের তরঙ্গের কিন্তু বিস্তার নামে একটা জিনিস আছে। জানো কি না যে তরঙ্গ কিন্তু এটাও একটা তরঙ্গকে ইন্ডিকেট করে, এটাও একটা তরঙ্গকে ইন্ডিকেট করে। এখন তরঙ্গের বিস্তার বলতে এই যে আমাদের পয়েন্ট আছে না, এই যে লাইনটা আছে না, এই লাইন থেকে কোন একটি তরঙ্গের ম্যাক্সিমাম কি পরিমাণ সরণ ঘটে। এখানে দেখো এটা হচ্ছে আমার এর ভ্যালুকে ইন্ডিকেট করে, এটা কিন্তু অনেক বেশি এটার তুলনায়। তার মানে এইটার বিস্তারের পরিমাণ অবশ্যই বেশি হবে। সো আমি যদি একটু বলি তোমাদেরকে যে এই যে বিস্তার নিয়ে কথা বললাম, এই যে বিস্তারের ব্যাপারটা আছে, বিস্তার হচ্ছে আমাদের তরঙ্গের তীব্রতা বা ইন্টেন্সিটিকে ইন্ডিকেট করে। তীব্রতা, তীব্রতার যে ব্যাপারটা আছে ইন্টেন্সিটি আই দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে আমাদের এই স্কয়ারের প্রপোর্শনাল। তার মানে তীব্রতা, তরঙ্গের যে তীব্রতা আছে এটা সমানুপাতিক টু বিস্তার স্কয়ার। বিস্তার যত বেশি হবে তীব্রতা তত বেশি হবে। সো যদি অনুপাত করে বলতে যাই আমি, I1/I2 ইজ ইকুয়াল টু হচ্ছে A1 স্কয়ার বাই A2 স্কয়ার। ক্লিয়ার বিষয়টা? সো চলো আমরা এর পরের যেই তোমার বৈশিষ্ট্যটা আছে এটা সম্পর্কে একটু জানি, একটু ছোট করে নিই। ওকে, ওকে, 4 নাম্বার যে বৈশিষ্ট্য আমাদের আছে, অবশ্যই তরঙ্গের একটি বেগ থাকে, বেগ থাকে। এন্ড শব্দ তরঙ্গের ক্ষেত্রে দেখতে পারবা বিশেষ করে যে তোমাদের এক এক মাধ্যমে বেগ, শব্দের বেগ এক এক রকম হয়, এক এক মাধ্যমে শব্দের বেগ এক এক রকম হয়। কাচ মাধ্যমে একরকম, বায়ু মাধ্যমে একরকম, কঠিন কোনো মাধ্যমে এক এক রকম শব্দের বেগ পাওয়া যায়। তারপরে হচ্ছে আমাদের আছে শব্দের, শব্দের প্রতিফলন বা প্রতিসরণ হতে পারে, প্রতিফলনও হতে পারে বা প্রতিসরণও হতে পারে। অনেক সময় দেখবা ইকো সাউন্ড হয়, শব্দ যেহেতু এক ধরনের তরঙ্গ, ইকো সাউন্ড হয় রুমের মধ্যে বা কোথাও কথা বলতে গেলে। ইকো মানে তুমি সাউন্ড করতেছো, অপোজিট থেকে মনে হচ্ছে সাউন্ডটা বাধা পেয়ে আসতেছে, ঠিক আছে? সো এই ধরনের এই ধরনের তরঙ্গের বৈশিষ্ট্যকে বলা হচ্ছে প্রতিফলন বৈশিষ্ট্য। আর প্রতিসরণ হচ্ছে ওই মাধ্যমে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। সো দুই ধরনের কথাই বা দুই ধরনের বৈশিষ্ট্যই আমাদের থাকতে পারে। তারপরে হচ্ছে আমাদের আছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সব তরঙ্গের উপরিপাতন হয়। উপরিপাতন জিনিসটা কি? উপরিপাতন হচ্ছে ধরো এইখান থেকে একজন সাউন্ড বা এক ধরনের তরঙ্গ ক্রিয়েট করছে যেটা হচ্ছে এরকম, তার বিপরীত দিক থেকে আরেকজন একটা তরঙ্গ ক্রিয়েট করছে যেটা হচ্ছে এরকম। একটা একটার উপর কি হয়েছে? ওভারল্যাপ করছে। আমি যদি এটাকে অন্য কালার দিয়ে দেখাই, ধরে এরকম হয়েছে। একটা একটার উপর কি করছে? ওভারল্যাপ করছে, একটা একটার উপরে উঠে গেছে। সো যখন কোন একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে আসে, তার বিপরীত থেকে বা ওই মাধ্যমে বিপরীত দিক থেকে যদি আরেকটা শব্দ তরঙ্গ আসে, তাহলে একটা একটার উপর কি হয়? উপরিপাতিত হয়। এই যে পয়েন্টগুলো হচ্ছে উপরিপাতন বিন্দু। এটা হচ্ছে আমাদের তরঙ্গের একটি সুন্দর বৈশিষ্ট্য বা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো, সমস্যা নেই। সো তরঙ্গের এই বৈশিষ্ট্যগুলো আমাদের কিন্তু আছে। আশা করি বৈশিষ্ট্যটা সবার কাছে ক্লিয়ার। সো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ মেনলি দুই প্রকারের হয়, তরঙ্গ মেনলি দুই প্রকারের হয়। আমি একটু বলে দিই। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, যাকে বলা হচ্ছে আমাদের লংগিটিউডিনাল, লংগিটিউডিনাল ওয়েভ। আরেকটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, যাকে বলা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ওয়েভ। ওকে,
ফাইন। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, অনুপ্রস্থ তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে তরঙ্গ যখন কোনো মাধ্যম দিয়ে যাবে অবশ্যই মাধ্যমের মধ্যে কম্পনের সৃষ্টি হবে এবং অবশ্যই বেগ থাকবে। সো কম্পনের দিক বা কম্পাঙ্কের যে দিক আছে এই দিকটা আর হচ্ছে আমাদের বেগের যে দিক আছে, বেগের যে দিক, এই দুইটা দিক একই বা একই দিকে যাবে। তাহলে এই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তার মানে একটি মাধ্যমের মধ্যে দিয়ে যখন তরঙ্গ প্রবেশ করবে তখন ওই মাধ্যমের একটা কম্পাঙ্ক সৃষ্টি করবে। ওই কম্পাঙ্কের দিক এবং ওই মাধ্যম দিয়ে তরঙ্গ যাওয়ার জন্য তরঙ্গের যে বেগের দিক, দুইটা দিক যদি একই হয় তাহলে এই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কি? অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে আমাদের যে কম্পাঙ্কের দিক আছে, কম্পাঙ্কের দিক আর বেগের দিক একই না, নট একই, পরস্পর লম্ব। পরস্পর লম্ব বা লম্ব হয়ে অবস্থান করে ওই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে কম্পাঙ্ক যে আছে, কম্পাঙ্কর যে ব্যাপারটা আছে এইখানে কম্পাঙ্কের দিক আর বেগের দিক হবে পরস্পর লম্বভাবে অবস্থান করবে, যার কারণে এই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। সেগুলোর এক্সাম্পলও আছে সামনের দিকে, হচ্ছে আমরা এগুলা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু বুঝে নিই যে আসলে প্রকারভেদ দুই টাইপের হয়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এগুলো হচ্ছে তাদের ডেফিনেশন। ওকে, সো একটু সামনের দিকে আমরা মুভ করি। তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, ফাইন। তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, আমি কয়েকটা রাশির নাম বলি। দেখো, তরঙ্গের মধ্যে আমি বলছিলাম কম্পাঙ্ক একটা ব্যাপার আছে, কম্পাঙ্ক, এগুলোর ফর্মুলা আছে, ফর্মুলা আমি এখন মেনশন করে দিচ্ছি। কম্পাঙ্ক আছে, বেগ আছে, কম্পাঙ্ক আছে, বেগ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। আলটিমেটলি হচ্ছে আমাদের দশা নামে একটা জিনিস আছে, এটা আমি এখানে লিখি, দশা, দশা বা ফেজ। আচ্ছা, কম্পাঙ্ক জিনিসটা কি, বেগ জিনিসটা কি, দুজনে একটু আলোচনা করি ফার্স্টে, তারপরে ওগুলাতে যাচ্ছে। কম্পাঙ্ককে প্রকাশ করি হচ্ছে আমরা এফ দিয়ে, কম্পাঙ্ককে প্রকাশ করি আমরা এফ দিয়ে, বেগকে প্রকাশ করি আমরা ভি দিয়ে, তাই তো? বেগকে প্রকাশ করি ভি দিয়ে। সো বেগের এককটা আমরা জানি, বেগের একক হচ্ছে আমাদের নর্মালি মিটার পার সেকেন্ডে হবে, আর কম্পাঙ্কের যে একক আছে ফোর্স, এটা হবে হচ্ছে আমাদের হার্টজে, হার্টজ। ফাইন, এটা কোনো সমস্যা নাই। তরঙ্গ দৈর্ঘ্য যে আছে, তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করি হচ্ছে আমরা ল্যামডা দিয়ে, ল্যামডা। অ্যান্ড ল্যামডার যে যেহেতু দৈর্ঘ্য একটা জিনিস, সো ল্যামডার এককটা হচ্ছে আমাদের মিটারে। আর দশা যে ফেজ, এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল হয়, রেডিয়ান অ্যাঙ্গেল বা ডিগ্রি অ্যাঙ্গেল হইতে পারে, এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলকে ডিফাইন করে। এটা নিয়ে আমি পরে বলি, সমস্যা নেই, এটা একটা ডেফিনেশন ওয়াইজ অন্য ওয়েতে আছে। এই তিনটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, বলা আছে কম্পাঙ্ক, বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক কি যে আমাদের এখানে আরেকটা টপিক আছে, সরি, আরেকটা টাইপ আছে, ওটা আমি একটু বলে দিই। দেখো, সেটা হচ্ছে এখানে লিখে দিই আমাদের পর্যায়কাল। বলা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, যেটাকে প্রকাশ করা হয় টি দিয়ে, একক হচ্ছে অবশ্যই সেকেন্ডে হবে। আচ্ছা দেখো, এই কয়েকটা চারটা নিয়ে আলোচনা করি, দশটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। পর্যায়কাল, টাইম। একটি তরঙ্গ, আমি যদি নর্মাল একটি তরঙ্গ আঁকি, ধরো দেখতে অনেকটা এরকম। এই তরঙ্গের ক্ষেত্রে নর্মালি ধরো একটা তরঙ্গ আঁকছি আমি, দেখতে অনেকটা এরকম, একটা বাঁকা করে আঁকছি। এই তরঙ্গের ক্ষেত্রে যদি আমি বলি, ধরো এই তরঙ্গটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে, এদিকে গেছে, যাওয়ার পরে এখানে গেছে, এখানে যাওয়ার পরে এখানে চলে আসছে। পুরাটা কি একটা ফেজ, একটা পুরো একটা ফেজ কমপ্লিট করছে না? যে যেখান থেকে স্টার্ট হয়েছিল ওরকম আরেকটা পয়েন্ট এখানে পাইছে। এই যে পুরা পথ এইখান থেকে এই পর্যন্ত,
এই পুরা পথকে বলা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এটা প্রকাশ করা হয় হচ্ছে আমাদের ল্যামডা দিয়ে। ঠিক আছে, এখন ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য কি শুধু এইটুকু এখান থেকে এখানেই হইতে পারে? না, অবশ্যই না। তরঙ্গ দৈর্ঘ্য এটাও হইতে পারে যে এই যে আমাদের চূড়া যে বিন্দুটা আছে, তরঙ্গ মুখের যে পিক পয়েন্টটা আছে, সেমভাবে এটার যে পিক পয়েন্ট আছে, দুইটার মধ্যে দূরত্বও কিন্তু সেম। এটাকেও আমি প্রকাশ করবো হচ্ছে ল্যামডা দিয়ে, যেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যকে ইন্ডিকেট করে। বুঝতে পারছি? আচ্ছা, ফাইন। এখন কথা হচ্ছে ভাইয়া, বুঝলাম সবকিছু ঠিকঠাক, তাহলে পর্যায়কাল কি? পর্যায়কালটা আসলে কি? পর্যায়কালটা হচ্ছে এই যে তরঙ্গটি দেখতে পাচ্ছি আমরা, এই তরঙ্গের ক্ষেত্রে এই যে ল্যামডা পরিমাণ দূরত্ব আছে না, ল্যামডা পরিমাণ দূরত্ব যেতে যে সময় লাগে, তাকেই বলা হচ্ছে পর্যায়কাল। তার মানে স্টার্টিং পয়েন্ট থেকে সেম ফেজের স্টপ পয়েন্টে যেতে যে পরিমাণ সময় লাগে তাকেই বলা হচ্ছে আমাদের পর্যায়কাল। এখন কথা হচ্ছে, ঠিক আছে সবকিছু বুঝলাম, পর্যায়কাল কি, তাহলে কম্পাঙ্ককে আপনি কি বলবেন? কম্পাঙ্ককে কি বলবেন? পর্যায়কাল তো বুঝলাম, পুরো একটা সাইকেল কমপ্লিট করবে, দেখে মনে হবে পুরো একটা সাইকেল কমপ্লিট করবে। এই সাইকেলটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব যেতে যে সময় লাগে তাই হচ্ছে পর্যায়কাল। ওকে, তাহলে কম্পাঙ্কটা কি? কম্পাঙ্কটা হচ্ছে আমাদের পর্যায়কালের ব্যস্তানুপাতিক রাশি। এক কথায় বলতে গেলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f, বা এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t। একক সময়ে আমাদের যতগুলা কম্পাঙ্ক বা একটা তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু কাভার করছে, এটাকে বলা হচ্ছে আমাদের মেনলি কম্পাঙ্ক। আমি যদি আরেকটু গুছায় বলি তাহলে হচ্ছে এরকম যে সময়ের সাথে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আমি যদি এরকম বলি যে একক সময়ে যে এই বিষয়টা আমাদের এখানে উঠে আসতেছে, বা একক সময়ে আমাদের যতগুলো সাইকেল কমপ্লিট করতেছে, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তার মানে একক সময়ে যে উঠানামা করতেছে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। সো কম্পাঙ্কের একক কিন্তু আমাদের হার্জ, অবশ্যই হার্জে আসবে, বা 1/s বা সেকেন্ড ইনভার্স 1। হার্জ লেখাটা ম্যান্ডেটরি না, পার সেকেন্ডও লিখতে পারো। কম্পাঙ্ক যে হচ্ছে এটা হচ্ছে আমাদের একক সময়ে ঘটে, 1/t পর্যায়কালে ঘটে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন একটু রিলেশন বলি, সম্পর্কটা বলি দুইটা জিনিসের মধ্যে বা কয়েকটা জিনিসের মধ্যে কম্প্যারিজন আছে। যেমন হচ্ছে এই যে বেগ, অবশ্যই বেগ কি? বেগ হচ্ছে ওই যে যেই আমাদের তরঙ্গটা ছিল তা একটা বেগ নিয়ে সামনের দিকে আগায়, বিভিন্ন মাধ্যমে বেগ বিভিন্ন রকম হয় জানি। সো এই যে ভি আছে, ভির সাথে আমাদের কম্পাঙ্কের আর তরঙ্গ দৈর্ঘ্যের একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এটা ইউজ করে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। অ্যান্ড পাশাপাশি হচ্ছে এখানে অনেক সময় আমরা ফর্মুলার ভেরিয়েশনে নিয়ে আসি। আমি যদি দেখি যে আমাদের ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডার পাশাপাশি আমাদের আপাতত এই যে এই ফর্মুলাটা ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই তরঙ্গ সংশ্লিষ্ট রাশির মধ্যে আমাদের এই দুইটা ফর্মুলাই ম্যান্ডেটরি। বাকি ফর্মুলাগুলো আমরা হচ্ছে ডিরাইভ করে অন্য জায়গা থেকে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে সবগুলো নিয়ে মোটামুটি কথা বলছি, বাট দশা, এই যে দশা নিয়ে, এটা নিয়ে কিন্তু কোনো কথা বলি নাই। দশা জিনিসটা কি? যখন একটি তরঙ্গ চলা স্টার্ট করবে, দেখো একটি তরঙ্গ চলা স্টার্ট করছে, সো স্টার্ট করার সময় যে কোনো পয়েন্টে, যে কোনো সময় যে কোনো পয়েন্টে, ধরো এখানে আমি একটা পয়েন্ট ধরলাম, বা ধরো এখানে একটা পয়েন্টে, অথবা এখানে একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে ওই যেই তরঙ্গটা আছে এটা কিন্তু একটা ফেজে থাকে বা একটা স্টেটে থাকে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি যে দশা হচ্ছে এমন একটা জিনিস যে কোনো একটি তরঙ্গের যে কোনো মুহূর্তের সাম্যক অবস্থা, যে কোনো মুহূর্তে যে কোনো পয়েন্ট আছে, আমি কম্পেয়ার করবো কিভাবে, এখানে আছে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এখানে আছে হচ্ছে আমাদের 190 বা 195 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। সো এই ধরনের যে ফেজ রিলেটেড জিনিসপত্র, যেখানে আগে ছিল আমাদের স্টার্ট হয়েছিল জিরো থেকে স্টার্ট হয়েছে, জিরো থেকে স্টার্ট হয়ে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে, এটা হচ্ছে আমাদের এই পিক পয়েন্টটা হচ্ছে আমাদের দশা ডিফাইন করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে।
এই পয়েন্টটা ডিফাইন করে বা এই পয়েন্টে ইন্ডিকেট করে হচ্ছে আমাদের দশা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বা পাই রেডিয়ান অ্যাঙ্গেলে। তার মানে মেইন যে স্টেট আছে সাম্যাবস্থা থেকে যে কোনো জায়গায় যে কোনো সময়ের সাম্যক অবস্থাকে বলা হচ্ছে দশা। তরঙ্গের যে কোনো সময়কার সাম্যক অবস্থাকে বলা হচ্ছে মেইনলি দশা। আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের সবার কাছে। এটাকে ফেজ বলা হয়। সো এই দেখো একটা প্রবলেম, সরি, এই প্রবলেমটা আমরা সলভ করব। সলভ করে দেখবো আসলে হয়েছে এটা কি বলা হয়েছে। আচ্ছা, একটি চিত্র দেওয়া আছে। চিত্র তরঙ্গের বিস্তার বের করতে হবে। বিস্তারের ভ্যালু হচ্ছে এ। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে ল্যামডা। ল্যামডার ভ্যালু হচ্ছে আমাদের। দোলনকাল বের করতে হবে। দোলনকাল হচ্ছে ক্যাপিটাল টি। কম্পাঙ্ক বের করতে হবে। কম্পাঙ্ক হচ্ছে আমাদের স্মল এফ। আর বেগ বের করতে হবে। বেগ হচ্ছে আমাদের ভি। আলহামদুলিল্লাহ, সরি সেখানে বলছে এগুলোর মধ্যে কোনটির মান বের করা সম্ভব, কোনগুলোর মান বের করা সম্ভব এটা দেখাও, সেগুলোর মান বের করেও দেখাও। আচ্ছা, কি দেওয়া আছে একটু দেখি। এই কার্ভটা দেখে আমি একটা জিনিস বুঝতে পারি, এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট সেম টাইপের। তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের কি হবে, ডিফাইন করবো হচ্ছে ল্যামডাকে বা তরঙ্গ দৈর্ঘ্যকে। দেখো আমি তরঙ্গ দৈর্ঘ্যটাকে বের করে নিই। ল্যামডাটা হচ্ছে বা তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এখানে 2 মিটার। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এটা 2 মিটারই হয়েছে। আচ্ছা, তারপরে বলা আছে হচ্ছে আমাদের বিস্তার মানে কি বলছিলাম, এই যে আমাদের স্টেটটা আছে, এই যে স্টেট সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু বিচ্যুতি হয়েছে, সর্বোচ্চ কতটুকু উপরে বা সর্বোচ্চ কতটুকু নিচে নামছে। সর্বোচ্চ আমাদের উচ্চতায় উপরে উঠছে হচ্ছে ধরো 0.1, যেহেতু 1 কনসিডার করছে, 0.1 টুকু উপরে উঠছে, তাহলে আমাদের বিস্তার হবে বা এর ভ্যালু হবে হচ্ছে 0.1 মিটার। ক্লিয়ার? তারপরে বলা আছে হচ্ছে আমাদের দোলনকাল জিনিসটা বের করব কিভাবে। দেখো, সো টির ভ্যালু যদি আমি বের করতে যাই, দোলনকাল আমাদের কিন্তু লাগবে কি 1/f লাগবে। আমি কি কোনোভাবে বের করতে পারি যে 1/f এর ভ্যালুটা কি হবে? বের করতে পারি না, এখান থেকে অ্যাটলিস্ট পারি না। বাট আমি কিন্তু আরেকটা ওয়ে বের করতে পারি যে v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। যেহেতু ল্যামডার ভ্যালু আমি জানি, তাহলে আমি বলতে পারি এফ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ল্যামডা। আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ল্যামডার ভ্যালু না হয় বসাই দিলাম। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু পাবো কিভাবে? ভি দিয়ে কি কোনো কথা বলা আছে যে আমাদের এই পরিমাণ দূরত্ব এই টাইমে কভার করছে? আদৌ কি বলা আছে? কত আমাদের এইখানে কি এই পয়েন্ট আদৌ বলা আছে যে আসলে কি হয়েছে? এইখানে দেখো আমাদের যে বিস্তারের ব্যাপারটা আছে এটা বলে দেওয়া আছে আমাদের। আর যে বিষয়গুলো আছে এখান থেকে আর কিছু কিন্তু বের করা সম্ভব হচ্ছে না, কারণ আমি ভি এর ভ্যালু জানি না। কোন একটা ওয়েতে আমরা ভি এর ভ্যালু বের করতে পারবো না, আমি কম্পাঙ্কের ভ্যালু বের করতে পারবো না, শুধু জানি ল্যামডার ভ্যালু এবং বিস্তারের ভ্যালু। সো এই দুইটা মানই বের করা সম্ভব, আর কোনো মান বের করা সম্ভব না। তার মানে বিস্তার বের করা সম্ভব হয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করা সম্ভব হয়েছে, বাকিগুলো বের করা পসিবল হয় নাই। ঠিক আছে, ক্লিয়ার? একটু পরের ম্যাথটায় চলে যাই। দেখো সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে। বলা আছে এই চিত্রটাতে 7.08 নাম দিচ্ছে চিত্রের। সো এই চিত্রে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন অবস্থানে, একটি নির্দিষ্ট অবস্থানে বিভিন্ন সময়ে একটি তরঙ্গের অবস্থা দেখানো হয়েছে। সো দুইটা সেম জিনিস, একবার হচ্ছে দূরত্বের সাথে বিস্তারের, আর একবার হচ্ছে সময়ের সাথে বিস্তারের গ্রাফ। আচ্ছা, সো এইখানে বিস্তার বের করতে হবে, এর ভ্যালু বের করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার ভ্যালু বের করতে হবে, দোলনকাল বের করতে হবে টি, কম্পাঙ্ক বের করতে হবে আমার এফ, বেগ বের করতে হবে আমার ভি। ওয়াও, অনেক কিছু বের করতে হবে। সো চলো একটু বিস্তারিত জানি কিভাবে বের করব। সবগুলো যেহেতু মোটামুটি দেওয়া আছে, এখান থেকে আশা করি বের করা পসিবল। ওকে ফাইন, চেষ্টা করি। আমাদের ফার্স্টে বলা আছে বিস্তার কি? কোন এক নির্দিষ্ট দিকে সর্বোচ্চ যে পরিমাণ অ্যামপ্লিটিউড পাওয়া গেছে,
সর্বোচ্চ যে পরিমাণ সরে গেছে। সো বিস্তার যেটা আছে, বিস্তারকে বের করব আমরা হচ্ছে বিস্তার এ ইকুয়ালস টু হচ্ছে 0.1, অবশ্যই মিটার, এককটা লিখতে হবে, লেখাটা ম্যান্ডেটরি। তারপরে বলা আছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করবো আমি ল্যামডা দিয়ে, অবশ্যই। আচ্ছা, সো দেখো এইখান থেকে স্টার্ট হয়েছে, এখানে সেম ফেজ এইখানে গেছে। সো এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটার মধ্যে যে আমাদের ডিস্টেন্স, এটা কতটুকু, দূরত্বটা হচ্ছে আমাদের 1 মিটার। খেয়াল করে দেখতে পারবো এই দূরত্ব হচ্ছে আমাদের 1 মিটার। সো আমি জানি যে স্টেটে আছে ওই স্টেট পর্যন্ত একবার যাইতে যে পরিমাণ ডিস্টেন্স কাভার করে তাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যকে মেন করে। সো তরঙ্গ দৈর্ঘ্য হবে আমাদের এখানে 1 মিটার। ওকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বের হয়ে গেছে। দোলনকাল। আচ্ছা, দোলনকাল বের করব। দোলনকাল জিনিসটা কি? দোলনকাল হচ্ছে পুরো একটি তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব যেতে যে সময়টুকু লাগে, পুরো একটি তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব যেতে যে সময়টুকু লাগে তাই হচ্ছে আমাদের দোলনকালকে ইন্ডিকেট করে। সো দোলনকাল, দোলনকাল এটা হচ্ছে আমাদের টি দিয়ে প্রকাশ করা হয়। তো দেখি দোলনকাল কোনটুকু, এইখান থেকে এই পর্যন্ত যেতে যে সময়টুকু লাগে, সময়টা কি দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে, যে 0.2। প্রথমে 0 ছিল, 0 থেকে 0.1, পরে 0.2, এই 0.2টা এই স্টেটে আছে। সো দোলনকাল হবে হচ্ছে আমাদের 0.2 সেকেন্ড, অবশ্যই, যেহেতু সময় সেকেন্ডে হবে। আচ্ছা, তারপরে বলা আছে আমাদের কম্পাঙ্ক। সো এখন যেহেতু আমি টি এর ভ্যালু জানি, অবশ্যই আমি কম্পাঙ্কটা বের করে ফেলতে পারবো। কম্পাঙ্ক এফ, এফ ইকুয়াল টু কী হবে? এফ ইকুয়াল টু হবে হচ্ছে আমার 1/t, যেখানে টির ভ্যালু হচ্ছে 0.2, 1/t বা 1/0.2, যেটা হচ্ছে আমাদের 5। অবশ্যই এককটা হবে হার্টজে বা পার সেকেন্ডে, হার্টজ ধরে ট্রাই করবা, সমস্যা নেই। কম্পাঙ্কটা বের হয়ে গেছে। ভি বের করতে হবে, ভি হচ্ছে বেগ। বেগ ভি কি বের করা পসিবল? অবশ্যই পসিবল। ভি ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ল্যামডা, এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 5, এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 5, আর ল্যামডার ভ্যালু হচ্ছে আমাদের 1 মিটার। সো 5 একে 5, ভি এর ভ্যালু অবশ্যই মিটার পার সেকেন্ডে হবে। সো সবগুলো অ্যান্সার কিন্তু আমরা আলটিমেটলি বের করে ফেলছি, একটু ভেরিফাই করে নিই যে অ্যান্সারগুলো ঠিক আছে কিনা। ভির ভ্যালু 5 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক হচ্ছে আমাদের 5 হার্টজ, টি হচ্ছে 2, হচ্ছে 0.1 হচ্ছে আমাদের বিস্তার, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। হ্যাঁ, পারফেক্ট। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এইগুলা হচ্ছে আমাদের মেইনলি এই চ্যাপ্টারের এই টপিক রিলেটেড প্রবলেমগুলো ছিল। সো আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা সামনের দিকে মুভ করি। ফাইন। বলা আছে শব্দ তরঙ্গ। তরঙ্গ তো অনেক প্রকার হয়ে থাকে, শব্দ কিন্তু এক প্রকার তরঙ্গ। সো শব্দ তরঙ্গ নিয়ে যদি কথা বলি আমি, মাধ্যমের মধ্যে দিয়ে যখন শব্দ যায় অবশ্যই ফিল করবা যে কোথাও যে তাপমাত্রা আছে, টেম্পারেচার, এর উপর ডিপেন্ড করে কিন্তু শব্দ তরঙ্গের চেঞ্জ হয়। মানে হচ্ছে কোথাও দেখবা আমাদের যে মিডিয়ামটা আছে এটা যদি বায়ুশূন্য মাধ্যম হয়ে যায় তাহলে কিন্তু শব্দ তরঙ্গের তুমি অস্তিত্ব প্রায় হারায় ফেলবা। কোনো কারণে যদি আমাদের একটা মাধ্যমটা কি হয়ে যায়, যে মাধ্যমে আছে এই মাধ্যমটা যদি বায়ুশূন্য করে ফেলা হয় তাহলে আমাদের শব্দ তরঙ্গের যে ব্যাপারটা আছে এটা কিন্তু অনেকটা নাই হয়ে যায়। তো অবশ্যই শব্দ তরঙ্গের জন্য মাধ্যম অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, আচ্ছা, মাধ্যম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আমরা যখন মানুষ কথা বলি আমাদের স্বরযন্ত্র আছে, ভোকাল কর্ড আছে। সো ভোকাল কর্ড দিয়ে আমাদের কথা বের হয়, ভালভ আছে, খাদ্যনালী, এবং আমাদের গলার যে সাউন্ডের ষড়যন্ত্র আছে, এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করে। সো এইখানে দেখবা ছেলেদের ভোকাল কর্ড বা ছেলেদের যেই গলার এখানে যেই ভোকাল কর্ডটা আছে এটা কিন্তু একটু মোটা হয় মেয়েদের তুলনায়, যার কারণে আমাদের সাউন্ড, ছেলেদের গলার সাউন্ডটা একটু মোটা হয়, সাউন্ড একটু বেশি তোমার হচ্ছে যে বেস সম্পন্ন মনে হয়। আর মেয়েদের গলার সাউন্ড একটু তীক্ষ্ণ হয়, মেয়েদের গলার সাউন্ডের ইন্টেন্সিটি বেশি বাট তীক্ষ্ণ, ঠিক আছে, চিকন শব্দ, চিকন স্বরের শব্দ, বাট কানে অনেক বেশি লাগে। আর ছেলেদের গলার যে সাউন্ডটা সেটা হচ্ছে মোটা হয়, বেস বিশিষ্ট হয়। এগুলো হচ্ছে একটা সাম কাইন্ড অফ ভলক্যানিক টাইপের বা বড় ধরনের একটা বেস টাইপের সাউন্ড ক্রিয়েট করে। আচ্ছা, সো শব্দ তরঙ্গ নিয়ে যদি আমি আলোচনা করি, সামনে ডিটেলসে বলতেছি। সে শব্দ তরঙ্গ হচ্ছে আমাদের নর্মালি খেয়াল করে দেখবা আমাদের এখানে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, একটা বেলজারের মধ্যে একটা কলিং বেল রাখা হয়েছে। বেলজারের মধ্যে যদি একটা কলিং বেল রেখে দেওয়া হয়, তো এখানে একটা কলিং বেল আছে। সো কোনো কারণে বেলজার থেকে বাতাসগুলো বের করে নিয়ে গেলাম, বের করে আমি এটাকে বায়ুশূন্য মাধ্যম তৈরি করে ফেলছি। এটা হচ্ছে বায়ুশূন্য মাধ্যম।
So, যখন একটা বায়ুশূন্য মাধ্যমে আমি বানিয়ে ফেলছি বায়ুশূন্য মাধ্যম, তুমি দেখবা ভেতরে ঠিকই কলিং বেল বাজতেছে, বাট মানে কাচের মধ্যে দেখা যাচ্ছে কলিং বেল বাজতেছে, বাট বাইরে থেকে কোনো সাউন্ড তুমি পাবা না, কোনো শব্দের সৃষ্টি হবে না। কেন হবে না? কারণ মাধ্যমটা বায়ুশূন্য মাধ্যমে কিন্তু শব্দের বেগ ওই জায়গায় 0 হয়ে যায়। সো আলটিমেটলি সাউন্ডটা তুমি ওইখানে শুনতে পারবে না। সো মিডিয়ামটা এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে যদি কথা বলি, একটা যান্ত্রিক তরঙ্গ বস্তুর কম্পনের সাথে সামনের দিকে মুভ করে। সো এগুলো নিয়ে কথা বলা আছে, বাট এটা হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। মনে রাখবা, অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। সময়ের সাথে সাথে এই বস্তুর যেই কম্পাঙ্ক আছে এর দিক এবং বেগের দিক সবসময় একই দিকে হয়। ওকে, ফাইন। সো আমাদের নেক্সট কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। সো এক্সাম্পলের প্রবলেমগুলো একটু সলভ করি। আশা করি শব্দ তরঙ্গ সম্পর্কে একটা আইডিয়া পাইছি আমরা। দেখো, বলা আছে 1 কিলো হার্জ কম্পনের একটি স্বর। দেখো, হার্জ কিন্তু আমাদের কার এক ইউনিট ছিল? হার্জ ছিল হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা আমাদের কম্পাঙ্কের একক। 1 কিলো হার্জ, কিলো হার্জ মানে কি? 1000 হার্জ, তাই তো? এখানে বলা আছে টিউনিং ফর্ক দিয়ে আর কি সাউন্ড ক্রিয়েট করা হয়েছে। প্রথমে হচ্ছে বাতাসে, পরে পানিতে, পরে লোহার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা গেছে শব্দের বেগ দেওয়া আছে 334, পানিতে হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড, লোহার ভেতরে 5130 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? সো আমি যদি ফার্স্টে এখানে স্টেপ বাই স্টেপ একটু ভাগ করে নিই, যে আমাদের এইখানে হচ্ছে দেখা যাচ্ছে বাতাস, তারপর আমি যদি বলি পানি, তারপর যদি আমি বলি হচ্ছে লোহা, তিনটার স্টেপের জন্য আলাদাভাবে বের করি। সো এইখানে ফর্মুলা আমি জানি, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আগে একটু ডিফাইন করে নিই এইটুকু। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা যদি হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। এটা নিয়ে তো করার কোনো সন্দেহ নেই। তাহলে আমি বের করবো নর্মালি বাতাস বায়ু মাধ্যমে, ঠিক আছে? আমি মিডিয়াম 1 দিই। বাতাস হচ্ছে 1 নাম্বার, পানি হচ্ছে 2 নাম্বার, লোহা হচ্ছে 3 নাম্বার। তো ল্যামডা 1 ইকুয়াল টু হচ্ছে ভি বাই এফ। V1, এফ এর ভ্যালু তো সব জায়গায় সেম। V1টা কত দেওয়া আছে? বাতাসের শব্দের বেগ হচ্ছে 334, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সব কিছুর জন্য 1000 হার্জ করে। সো এত মিটার পার সেকেন্ড। সো ল্যামডা 1 এর ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের, ল্যামডা 1 এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 0. দেখে বোঝা যাচ্ছে 0.334 মিটার পার সেকেন্ড। সো এই স্টেপটুকু আমার চলে গেছে। পানিতে স্টেপ 2, পানিতে হচ্ছে আমাদের ল্যামডা 2 আছে, ঠিক আছে? ওকে, সো ল্যামডা 2 হচ্ছে আমাদের V2 বাই এফ। V2 এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বের হচ্ছে 1493 ডিভাইডেড হচ্ছে এফ এর ভ্যালু, ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 1000। সো ল্যামডা 2 যে ভ্যালুটা আছে এটা চলে আসবে হচ্ছে 1.493 মিটার পার সেকেন্ড। সরি, মিটার, আমি মিটার পার সেকেন্ড লিখে যাচ্ছি। এটা কিন্তু একটা ভুল হয়েছে। দেখো, ভুল কেন হয়েছে? কারণ আমি বেগ বের করতেছি না, কিন্তু আমি কিন্তু দৈর্ঘ্য বের করতেছি বা দূরত্ব বের করতেছি। সো এখানে মিস্টেক কিন্তু একটা হয়ে গেছে। সো ভাইও মিস্টেক করে ফেলছি। সো সলিউশন মিলাতে গিয়ে আর ইউনিটটার মধ্যে ঝামেলা করে ফেলছি। দেখো, এটা কিন্তু আমাদের এত মিটার আছে। মিটার অবশ্যই, দৈর্ঘ্য যেহেতু বের করতেছি, তরঙ্গ দৈর্ঘ্যের একক অবশ্যই মিটার, নট মিটার পার সেকেন্ড। ওকে, সো লোহা যে এটা আছে, লোহার মধ্যে দিয়েও সেম কেস আমাদের ল্যামডা 3 একটু ফাস্ট করে দিই আমরা। আমাদের V3 বাই এফ, V3 ভ্যালু হচ্ছে দেওয়া আছে 5130, নিচে হচ্ছে 1000 দেওয়া আছে। আলটিমেটলি ল্যামডা 3 ভ্যালুটা চলে আসবে হচ্ছে 5.13 মিটার। সেটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। তিনটার জন্য, তিন মাধ্যমের জন্য আমরা তিনটা অ্যান্সার পেয়ে গেছি। সো আশা করি বুঝতে পারছি সবাই। অ্যান্ড এইগুলারই থ্রুতে আমাদের এই টাইপের প্রবলেম শেষ হয়েছে। চলো আমরা সামনের দিকে আগাই। প্রতিধ্বনি জিনিসটা কি, এটার ব্যবহার কোন জায়গায়, এটা সম্পর্কে জানবো। প্রতিধ্বনি হচ্ছে আমাদের সাউন্ড যখন আমরা কোনো জায়গাতে দেই বা কোনো জায়গা থেকে শব্দের সৃষ্টি করি বা শব্দকে কোনো মাধ্যমের মধ্যে আমি দেই, কোনো একটা মিডিয়ামের মধ্যে বাধা পেয়ে শব্দটা কিন্তু ফেরত আসে। ধরো আমি এখানে
থেকে জোরে চিৎকার করতেছে, এখান থেকে কেউ জোরে চিৎকার করতেছে বা মাইক বাজাইতেছে, ধরো এরকম কিছু একটা, বা সাউন্ড ক্রিয়েট করতেছে, তখন এই সাউন্ডটা কি হবে, এই মাধ্যমে গিয়ে হিট করবে, হিট করে আবার এই মাধ্যমেই ব্যাক আসবে, ফেরত আসবে, ইকো হবে। তো এই ধরনের কেসকে বলা হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে, এই প্রতিধ্বনির কিন্তু অনেক ব্যবহার আছে। যেমন মাটির নিচে আমরা যে বিভিন্ন খনিজ সম্পদ আছে, তেল আছে, এই জিনিসগুলা যে আছে এটা বুঝি কিভাবে? আমরা কি আগেই মাটি খনন করে বুঝে যাই? অবশ্যই না। নিচে যে আছে এই জিনিসটা আমরা কিভাবে বুঝি, সেটা হচ্ছে ফার্স্টে আমাদের মাটির উপরে ছোট ছোট গর্ত খোঁড়া হয়, গর্ত খুঁড়ে এখানে ছোট ছোট বিস্ফোরক রাখা হয় যাতে বিস্ফোরিত হয় একটা জিনিস। সো যখন বিস্ফোরিত হবে এখানে যখন বিস্ফোরিত হওয়ার কেসটা আসবে এই জায়গাগুলোতে, তখন তোমার নিচের দিকে অবশ্যই সাউন্ড পাস করবে মাটির মধ্যে দিয়ে। সাউন্ড পাস করে যখন যাবে এটা আবার অবশ্যই ব্যাক আসবে, প্রতিধ্বনিত হবে একটা জায়গায় গিয়ে। যখন ব্যাক আসবে মাঝখানে কিন্তু আমাদের অনেকগুলো লেয়ার আছে, পানির লেয়ার থাকতে পারে, তেলের লেয়ার থাকতে পারে, খনিজ সম্পদের লেয়ার থাকতে পারে। মাটিতে যেমন ইভেনলি সাউন্ডটা যাইতো ওরকম ইভেনলি এই কয়টা জায়গায় যাবে না, ফ্রিকোয়েন্সির মধ্যে বা কম্পাঙ্কের মধ্যে একটা ছোট্ট ছোট্ট চেঞ্জ দেখা যাবে। ওই চেঞ্জের উপর বেস করে যখন বড় চেঞ্জ দেখা যাবে তখন বোঝা যাবে যে ভেতরে অনেক বেশি পরিমাণে খনিজ সম্পদ বা অনেক বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে এমন কিছু একটা আছে যেটাকে উত্তোলন করলে হয়তো লাভবান কিছু পাওয়া পসিবল। তখন এইখানে আমাদের খনন কাজ চালু করা হয়। আশা করি বুঝতে পারছি। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের আরও কিছু ইউজ আছে, যেমন আলট্রাসাউন্ড যে ওয়েভ আছে এগুলা ইউজ করে হচ্ছে আমরা আমাদের হচ্ছে যে কি করে থাকি বিভিন্ন কেসে বা বিভিন্ন স্পেশাল যে কেস আছে, যেমন আমরা হচ্ছে ল্যাবের মধ্যে আলট্রাসাউন্ডের যে প্রতিধ্বনি আছে এটাকে ইউজ করে আমরা হচ্ছে ময়লা পরিষ্কার করে থাকি। সো আলটিমেটলি আমাদের এই ওয়ে প্রতিধ্বনির যে ব্যবহারটা আছে এই ওয়েটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এটা লাভজনক ওয়েতেই ব্যবহার করা হয়ে থাকে। সো চলো আমরা একটু সামনের দিকে যাই। অ্যান্ড বিশেষ করে সাবমেরিন যে আছে, সাবমেরিনের মধ্যে SONAR আছে, সোনার, সাউন্ড ওনার নেভিগেশন অ্যান্ড ব্রিঙ্গিং। এটা ইউজ করে বোঝা যায় যে আসলে সাবমেরিনের অবস্থান, সাবমেরিন হচ্ছে নিচে কতটুকু নিচে আছে এই জিনিসটা সম্পর্কে ধারণা দেয় হচ্ছে সোনার। সো প্রতিধ্বনিকে কাজে লাগে কিন্তু আমাদের এই কাজগুলো হচ্ছে। আচ্ছা, শব্দের বেগের পার্থক্য, ফাইন, সুন্দর একটা জিনিস। সো এটা নিয়ে আমাদের প্রবলেমও আছে আশা করি। দেখো একটা চার্ট আমি এখানে দিয়ে দিছি যে শব্দের যে বেগ আছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম। এটা চাইলে মনে রাখতে পারো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে বাতাসের মধ্যে 330 মিটার পার সেকেন্ড নর্মালি হয়ে থাকে, নর্মাল বাতাস আছে। হাইড্রোজেনের মধ্যে 1284, পারদের মধ্যে 1450, পানিতে 1493, লোহাতে 5130, হীরাতে হচ্ছে 12,000। হীরাতে কিন্তু অনেক বেশি বেগ থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে শব্দের যে বেগ আছে এই বেগের যে পার্থক্য তৈরি হয়। ধরো বাতাস মাধ্যমে যখন আমি কথা বলতেছি, যখন শীতকাল তখন এক ধরনের সাউন্ড আমি পাচ্ছি, যখন গরমকাল তখন কিন্তু বাতাসে আমি এক ধরনের বেগ বা এক ধরনের কম কথা বললেও কিন্তু বেশি দূরত্ব কাভার হচ্ছে এমন একটা জিনিস আমি দেখতে পারতেছি। সেখান থেকে বলা যায় হচ্ছে আমাদের একটা সম্পর্ক আছে যে তাপমাত্রার সাথে বেগের সম্পর্ক, V is proportional to √T। টি মানে হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। অবশ্যই ক্যালভিন এককে বসাইতে হবে, অবশ্যই ক্যালভিন এককে বসাইতে হবে। কেন বলতেছি, কারণ ক্যালভিন হচ্ছে আমাদের তাপমাত্রার SI একক। আচ্ছা, V is equal to √T, তার মানে কি? বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, তাই তো? এইখান থেকে একটা বিষয় আসে, সেটা হচ্ছে আমি যদি রেশিও করি, দেখো তো, V is equal to K into T। কে হচ্ছে আমাদের ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, আমি যে একটা নাম দিই যে V1 T1, কে তো কনস্ট্যান্ট তো কোনো চেঞ্জ হবে না। সো এখান থেকে একটা বিষয় আমাদের উঠে আসে যে সেম কেস যদি আমি বলি এখানে যে V2 নামের একটা কেস আছে, V2 তাহলে K T2 হবে, তাই তো? সো আমাদের একটা মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে, আরেকটা মাধ্যমে তাপমাত্রা দেওয়া আছে, তাহলে দ্বিতীয় যে মাধ্যম আছে এখানে শব্দের বেগ কীভাবে বের করবো, এর জন্য একটা ফর্মুলা আছে। দেখো, আমি যদি এটাকে অনুপাত করে দেই 1 আর 2-কে, তাহলে আমি এরকম বলতে পারি না যে V1 বাই V2 ইজ ইকুয়াল টু হচ্ছে KT1 বাই KT2। দেখো তো, কে জিনিসটা কমন না, কেটে দেওয়া যায় না? তাহলে বলতে পারি আমি না যে V1 বাই V2 ইজ ইকুয়াল টু হচ্ছে T1 বাই T2। টি হচ্ছে অবশ্যই তাপমাত্রা, নট টাইম, এটা অবশ্যই মনে রাখবা। টি হচ্ছে তাপমাত্রা।
অ্যান্ড এর থ্রুতে আমি হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে পারি। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি রুটটা দিই নাই। রুট দিতে হবে, রুট দিতে হবে। রুট দেওয়াটা ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি। ওকে, আশা করি বুঝতে পারছি যে v1 বাই v2 ইজ ইকুয়াল টু রুট ওভার t1 বাই t2। ওকে, ক্লিয়ার? এফিসিয়েন্সি অনেক কমে গেছে, ভাইয়া একটু অসুস্থ, সো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। যেটুকু হচ্ছে জাস্ট আমাদের রুট করার দরকার ছিল। সো এটা আমাদের মেন ফর্মুলা, এর থ্রুতে আমরা একটু সামনের দিকে আগায় যাই, আমাদের প্রবলেমগুলো সলভ করে ফেলি। আচ্ছা দেখো, বলা আছে কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি t1 নাম দিই। 10 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 10 প্লাস 273 ক্যালভিন, দ্যাট মিনস 283 ক্যালভিন টোটাল। শব্দের বেগ দেওয়া আছে এই পয়েন্টে, এটাকে যদি আমি ধরি যে v1 দেওয়া আছে, এটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, আদর্শটাই দেওয়া আছে। গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, মানে টি2 যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 প্লাস 273 ক্যালভিন। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 303 ক্যালভিন। বের করতে বলছে শব্দের বেগ কত, মানে v2 কত। সো এখান থেকে আমাদের v2 যে ভ্যালুটা বের করবো সেটা হচ্ছে নর্মালি এরকম হয়, v2 বাই v1 বা v1 বাই v2 রেশিওটা তুমি যদি করো ডান পাশে উল্টায় যাবে আর কি, t2 বাই রুট ওভার t1। আমি কেন এটাকে উপরে রাখছি, কারণ v2 এর ভ্যালু বের করতে হবে তাই আমার। সো আমি এখান থেকে যদি v2 বের করতে চাই, v2 ইকুয়াল টু আসে হচ্ছে রুট ওভার t2 বাই t1 ইন্টু হচ্ছে v1। দ্যাট মিনস আমাদের এখান থেকে যদি v2 এর ভ্যালুটা বের করার প্রয়োজন পড়ে, রুট ওভার t2 বাই t1, t2 হচ্ছে 303 আর t1 এর ভ্যালু হচ্ছে আমাদের 283 ক্যালভিন। এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে আমাদের v1 332। সো দেখো আমাদের ইউনিটটা কি চলে আসে, আমি যদি ক্যালকুলেশনটা ঠিক মতো করি, এখান থেকে যদি আমি বলে দিই 343.5 মিটার পার সেকেন্ড, 343.5 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের শব্দের বেগ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেটা গ্রীষ্মকালে হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এর থ্রুতে আমাদের শব্দের বেগের পার্থক্যের যে প্রবলেম আছে এটা শেষ হয়ে গেছে। তো চলো আমরা সামনের দিকে মুভ করি। আমাদের নেক্সট টপিক হচ্ছে শব্দের ব্যবহার। শব্দের ব্যবহার কই কই হয়, ওই যে প্রতিধ্বনির একটা ব্যবহার বলছিলাম না, প্রতিধ্বনি এই জায়গায় ইউজ করা হয়, সাউন্ড ওনার নেভিগেশন র্যাঙ্কিং, সেম কাইন্ড অফ এই প্রতিধ্বনিকে ইউজ করে আমি যে আগের দুটো এক্সাম্পল দিচ্ছি সেম এক্সাম্পল এইখানে খাটে, যে শব্দটার প্রতিধ্বনিকে বা শব্দকে ব্যবহার করে আমরা এই ধরনের কাজ করে থাকি। অনেক সময় শব্দের কম্পাঙ্ক ইউজ করে হচ্ছে আমরা যে ময়লা পরিষ্কার করে থাকি, ল্যাবের যেই আমাদের যদি কোনো কেমিক্যাল দিয়ে আমি ল্যাবের জিনিসপত্রগুলোকে ওয়াশ করি, এটা ক্ষয় হওয়ার বা হচ্ছে পরবর্তীতে রিয়াকশন করার একটা চান্সেস থাকে। বাট শব্দ ইউজ করে যদি আমি ফ্রিকোয়েন্টলি যদি এখানে ময়লাটাকে পরিষ্কার করে ফেলি, তাহলে আর কেমিক্যালি রিয়াক্ট করার কোনো পসিবিলিটি থাকে না। এটা শব্দের একটা ইউজের মধ্যে পড়ে। পরে সোনার নিয়ে কথা বলছিলাম, পরে হচ্ছে আমাদের সিসমিক সার্ভে যে করা হয়, নিচে মাটির নিচে কোন জায়গায় তেল আছে না কি আছে, সো এই খনিজ সম্পদগুলোকে উদ্ধার করার জন্য হচ্ছে প্রতিধ্বনিকে ইউজ করা হয়ে থাকতেছে। সো এই টপিকটা আমরা অটোমেটিক্যালি কাভার করে ফেলছি। সো একটু সামনের দিকে যাই। সুরযুক্ত শব্দ, এই জিনিসটা আসলে কি? সুরযুক্ত শব্দ, শব্দের মধ্যে সুর আছে, এমন একটি শব্দ যেখানে সুর আছে। আচ্ছা, নর্মালি কথাবার্তা বলে তো শব্দে সুর থাকে না, সো গান গেলে কি শব্দে সুর থাকে? অবশ্যই সবসময় বলা যায় না শব্দে সুর থাকে। কথা হচ্ছে কিছু কিছু শব্দ তুমি দেখবা তোমার শুনতে ভালো লাগতেছে, শুনতে ভালো লাগে, তোমার কাছে মনে হয় না এটা অনেক সুরযুক্ত বা অনেক বেশি শ্রুতিমধুর। সো এই ধরনের শব্দকে বলা হচ্ছে সুরযুক্ত শব্দ। এখন সুরযুক্ত শব্দের মধ্যে আমাদের কয়েকটা কথা আছে, সেটা হচ্ছে তীব্রতা নিয়ে কথা আছে, তারপরে সুরযুক্ত শব্দের মধ্যে আমাদের আছে হচ্ছে তীক্ষ্ণতা, আর আছে হচ্ছে আমাদের টিম্বার, নট ভিম্বার, ইটস টিম্বার। ওকে, আচ্ছা ফাইন। তীব্রতা জিনিসটা কি? তীব্রতা হচ্ছে শব্দের ইন্টেন্সিটি, তার মানে কোনো মাধ্যমে শব্দের শক্তি কত বেশি, কোনো মাধ্যমে শব্দের শক্তি কত বেশি, যেটাকে প্রকাশ করা হয় আমার আই দিয়ে, এটা হচ্ছে আমাদের তীব্রতাকে ইন্ডিকেট করে। মানে আমি যদি বলি কোন একটি জায়গায় শব্দ কত জোরে শোনা যাচ্ছে তা পরিমাপ করার যে একক, তাই হচ্ছে আমাদের তীব্রতা। কোন একটা জায়গায় শব্দ কত জোরে শোনা যাচ্ছে এটা পরিমাপ করার যে একক, তাই হচ্ছে আমাদের শব্দের তীব্রতা। সো তীব্রতা পরিমাপ করার জন্য আমরা নর্মালি ইউজ করে থাকি হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার একক। একক এরিয়াতে বা একক যে আমাদের ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলে কি পরিমাণ শক্তি যোগান দিচ্ছে বা কি পরিমাণ
ক্ষমতার যোগান দিচ্ছে একটা শব্দ, ওটাকে বলা হচ্ছে শব্দের তীব্রতা। তারপরে হচ্ছে আমাদের পিচ, পিচ বা তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা কি? ওই যে বলছিলাম না, মেয়েদের সাউন্ডের তীক্ষ্ণতা একটু বেশি থাকে, মানে হচ্ছে সুরালু, ঠিক আছে, বাট সরু কণ্ঠ, পিচ অনেক বেশি। পিচ হাই বলার রিজন হচ্ছে শব্দের তীব্রতা কখনো মোটা হয়, কখনো তীক্ষ্ণ শোনা যায়, কখনো মোটা বা কখনো তীক্ষ্ণ। ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে মোটা শোনা যায় ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে শোনা যায় হচ্ছে তীক্ষ্ণ বা সরু। এই যে জিনিসটাতে আমি মেজার করি যে কোন শব্দটা মোটা কোন শব্দটা তীক্ষ্ণ, এটাই হচ্ছে আমাদের তীক্ষ্ণতাকে ইন্ডিকেট করে। তীক্ষ্ণতাকে আমাদের কম্পাঙ্কের এককের সাথে কম্পেয়ার করা যায়, যেটা হচ্ছে আমাদের হার্জ। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, টিম্বার জিনিসটা কি? ধরো একটা মিউজিক্যাল প্রোগ্রামে তুমি গেছো, যাওয়ার পরে তোমার মনে হচ্ছে মিউজিক্যাল প্রোগ্রামের মধ্যে একবার গিটার বাজাইতেছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে বেহালা বাজাইতেছে, তারপরে তবলা বাজাইতেছে, হারমোনিয়াম বাজাইতেছে, এমন অনেক কিছু বাজাইতেছে। সো এই টিম্বার জিনিসটা ইন্ডিকেট করে হচ্ছে আসলে অনেকগুলো সাউন্ড একসাথে শুনতেছো, বাট বুঝতে পারতেছো কোন সাউন্ডটা কোন বাদ্যযন্ত্র থেকে আসতেছে। সো বিভিন্ন উৎস থেকে আসা, ভিন্ন ভিন্ন উৎস থেকে আসা শব্দগুলোর মধ্যে যে পার্থক্য সৃষ্টি করে যে বৈশিষ্ট্যটা, এটাই হচ্ছে আমাদের টিম্বার। ক্লিয়ার বিষয়টা? এটাই হচ্ছে আমাদের টিম্বার। সো সুরালো শব্দ হচ্ছে আমাদের মেনলি 3 ধরনের বাদ্যযন্ত্র দিয়ে তৈরি করা হয়। একটা হচ্ছে তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, যেমন গিটার রিলেটেড বা একতারা রিলেটেড জিনিসপত্র। বাতাসের প্রবাহ দিয়ে, যেমন বাঁশি, হারমোনিয়াম, এগুলা দিয়ে করা হয়। আর হচ্ছে আমাদের আঘাত বা তবলাতে, আঘাত দিয়েই তবলা দিয়ে সাউন্ড বের হয়। 3 ধরনের কিন্তু। কি কি বললাম? এক হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে তার দিয়ে যেটা ক্রিয়েট করা হয়েছে, গিটার আছে, তারপরে ভায়োলিন আছে, এগুলা। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে বাতাসের প্রবাহ দিয়ে, যেমন বাঁশি বাজাই আমরা, হারমোনিয়াম বাজাই, এগুলা। তারপর হচ্ছে আমাদের আঘাত যে আছে, যেমন তবলা, ঠিক আছে, এই টাইপের যে জিনিসপত্র আছে, এই 3টাকে আর কি আমরা সুযুক্ত শব্দ তৈরি করে থাকি। ফাইন। সো আমরা সামনে দিকে চলে যাই। শব্দ দূষণ, আমাদের লাস্ট টপিক আজকের, শব্দ দূষণ। শব্দ দূষণ জিনিসটা কি? অবশ্যই বায়ু দূষণ হয়, ঠিক আছে, পরিবেশ দূষণ হয়। শব্দ কি? শব্দ তো আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, এমন মনে হয়। তাহলে শব্দের কি দূষণ আছে? অবশ্যই আছে। যেই লিমিট ক্রস করলে শব্দটা আমাদের কাছে আর শ্রুতিমধুর মনে হয় না, আমাদের বিরক্তির সৃষ্টি করে, মাথা ব্যথা ধরিয়ে দেয়, এই ধরনের শব্দ বা এত বেশি পরিমাণ তীক্ষ্ণ শব্দ বা এত বেশি কম্পাঙ্কের চেয়ে বেশি শব্দকে বলা হচ্ছে আমাদের শব্দের দূষণ। এখন এটা মেজার করব কিভাবে? এটা মেজার করার একটা একক হচ্ছে আমাদের ডেসিবেল একক। ডেসিবেল। এর আগে একটা কথা বলে দিই, মানুষের শব্দ শোনার যে রেঞ্জটা আছে, এটা কিন্তু আমাদের 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। কম্পাঙ্ক শোনার যে একটা আমাদের রেঞ্জ আছে মানুষের ক্ষেত্রে, হাতির ক্ষেত্রে কিন্তু আরো কম হয়, ওরা কিন্তু ভূমিকম্পের ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারে। আচ্ছা, সো মানুষের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সিটা হয় এটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ে। এখন এই রেঞ্জগুলোকে ডেসিবেলে হচ্ছে আমাদের কনভার্ট করা হয়, শব্দের তীক্ষ্ণতা পরিমাপ করার জন্য ডেসিবেলে প্রকাশ করা হয়ে থাকে। তো ডেসিবেলে যদি আমি দেখি, আমাদের মশার যে ডেসিবেলের শব্দটা আছে, এটা হচ্ছে আমাদের 0 ডেসিবেল। মানে মশার সাউন্ড আমাদের মাথায় কোনো ইম্প্যাক্টই ফেলে না, কোনো সাউন্ডই মনে হয় না। তাও কানের মধ্যে মনে হয় যে ঘুরঘুর করলে মশা, আমরা একটু বিরক্ত ফিল করি। সো ওটা জাস্ট টাচ করার কারণে। সো নিঃশ্বাসের শব্দ হচ্ছে 10 ডেসিবেল, ঠিক আছে, নট নাক ডাকার শব্দ, নিঃশ্বাসের শব্দ আর কি। সো মানুষ যখন নাক ডাকে তখন কিন্তু ভালোই সাউন্ড হয়। সো যখন নিঃশ্বাস নেয় তখন কিন্তু জাস্ট ব্রিথ নিচ্ছে, এরকম একটা সাউন্ড, যেটা হচ্ছে আমাদের নিঃশ্বাসের সাউন্ড 10 ডেসিবেল। কথাবার্তা, নর্মালি কথাবার্তা, আমি কথাবার্তা বলতেছি, এটা হচ্ছে 40 to 60 ডেসিবেল। এই লিমিট পর্যন্ত আমাদের নর্মালি শ্রুতি মধুর পর্যায়ে আছে। টেলিভিশন থেকে আমাদের স্টার্ট হয়েছে হচ্ছে শব্দ দূষণ হওয়া। টেলিভিশন যখন সাউন্ডটা অনেক বেশি হয়ে যায়, 50 থাকলে কোনো সমস্যা নেই, বাট যখন 60-র কাছাকাছি চলে যায়, এটা কিন্তু অলরেডি দূষণে চলে গেছে। ওর উপর দিকে হচ্ছে দূষণের মাত্রা আরও বেশি। গাড়ি যখন যায়, ট্রাফিক সাউন্ড হর্ন দিতে দিতে যাচ্ছে, প্রায় 80 ডেসিবেল হয়ে যায়, অনেক বেশি দূষণ। ট্রাফিক হচ্ছে, রাস্তাঘাটে যখন ট্রাফিক হয়, জ্যাম হয়, গাড়ির সাউন্ড, হর্নের সাউন্ড, পাশাপাশি হচ্ছে সব গাড়ি একসাথে প্যা 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 সাউন্ড দিয়ে যাচ্ছে। ট্রাফিকের একটা সাউন্ড আছে। জেট ইঞ্জিনের যে জেট ইঞ্জিনগুলো আছে বা জেট বিমান যেগুলো আছে, সেগুলোর ইঞ্জিনের সাউন্ড যখন আকাশ দিয়ে যায়, মনে হয় আকাশ একদম ভেদ করে চলে যাবে এমন একটা অবস্থা। খুবই বেশি সাউন্ড হয় এবং কানে লাগে অনেক বেশি। এগুলো হচ্ছে 110 থেকে 140 ডেসিবেল। এখন ধরো তোমার মাথার উপর দিয়ে সবসময় জেট বিমান যাইতেছে আসতেছে, তখন তুমি ফিল করবে তোমার মাথা খুব বাজেভাবে ব্যথা করতেছে। কারণ কি? শব্দ দূষণের ম্যাক্সিমাম পর্যায়ে চলে গেছে তখন, ঠিক আছে। সো শব্দেরও কি হয়? দূষণ ঘটে। অ্যান্ড এটা হচ্ছে আমরা মেজার করি হচ্ছে ডেসিবেল দিয়ে। ওকে,
সো এরই থ্রুতে আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ আমাদের শেষ, অ্যান্ড আমরা সব ফিনিশ করছি, ঠিক আছে, সব কাভার্ড। অ্যান্ড তোমাদের আবু বকর ভাই এখানে 3টাই ইচ্ছা করে দিছে যে যাতে তোমরা দেখো যে ক্লাসে কতটুকু মনোযোগ দিছো, লাস্ট পর্যন্ত মনোযোগ আছে কিনা এটা ধরে রাখার জন্য। যাই হোক, চলো আমাদের একটু বলে দিয়ে লাস্টে আমাদের কোর্সে কি কি আছে। ফ্রি গাইড বই থাকবে, বোর্ড স্কুলের এমসিকিউ প্রশ্ন সলভ থাকবে, সিকিউ সলভ থাকবে, ক প্রশ্ন সলভ থাকবে, একটা প্রাইভেট গ্রুপ থাকবে যেখানে আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল এবং তোমাদের ব্যাচমেট যারা আছে এরা হচ্ছে ডিসকাস করতে পারবা তোমাদের প্রবলেমগুলো নিয়ে। আর হচ্ছে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সকল ক্লাসের অ্যাক্সেস পাবা যাতে তোমাদের প্রিপারেশন হয় 100-এ 100। ওকে, অ্যান্ড এটার জন্য অবশ্যই ভিজিট করতে হবে হচ্ছে আমাদের orbitacademyonline.com-এ, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারো চাইলে। সো এর থ্রুতে আজকের ক্লাসটি শেষ। তোমাদের সবার জন্য দোয়া রইলো, অ্যান্ড ভাইয়ের জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।